আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সহকারী শিক্ষক, রহিমা আফসার মাধ্যমিক বালিকা বিদ্যালয়, রাওয়ার কুষ্টিয়া। আজকে আমি তোমাদের নবম ও দশম শ্রেণীর চতুর্থ অধ্যায় অর্থাৎ প্রণীত নাগরিকতা বিষয়ের চতুর্থ অধ্যায় এখানে রাষ্ট্র ও সরকার ব্যবস্থা নিয়ে আলোচনা করব। তার আগে একটু আমরা বলি, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমরা কি নিয়ে আলোচনা করবো বলেছি? আজকে আমরা আলোচনা করব চতুর্থ অধ্যায় অর্থাৎ পুরনীতি ও নাগরিকতা বিষয়ের চতুর্থ অধ্যায়। অধ্যায়ের নাম হচ্ছে রাষ্ট্র ও সরকার ব্যবস্থা। অর্থাৎ আমরা পুরনীতিতে রাষ্ট্র কি আমরা জেনেছি, সরকার ব্যবস্থা কি আমরা জেনেছি কি বলতে, তাই না? আচ্ছা, এখন আমরা আমাদের বইয়ে কি বলছি সেটা আমরা একটু বলার চেষ্টা করবো, তারপরে আমরা আমাদের নিজেদের মতো করে সুন্দর করে বিষয়টা বুঝিয়ে দেবো তোমাদের। প্রথমে বলছে, দেখো, রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান, অর্থাৎ রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। তাহলে রাষ্ট্রটা কি আমরা কিন্তু জেনে গেলাম, রাষ্ট্রটা হচ্ছে রাজনৈতিক একটা প্রতিষ্ঠান। এখানে বলছে যে আর সরকার রাষ্ট্র গঠনের অন্যতম প্রধান শর্ত। সরকার হচ্ছে রাষ্ট্র গঠনের অন্যতম প্রধান শর্ত, অর্থাৎ রাষ্ট্র গঠন করতে হলে সরকার কিন্তু লাগবেই, তাই না? এবার বলছে, দেখো, সরকার মতো রাষ্ট্রের মুখপাত্র হিসেবে দেশ পরিচালনা করে। সরকার রাষ্ট্রের মুখপাত্র হিসেবে দেশ পরিচালনা করে, অর্থাৎ সরকার একটা দেশ কিভাবে চলবে সরকার সুন্দর করে, অর্থাৎ সেই মুখপাত্র হিসেবে দেশটা পরিচালনা করেন। এবার বলছে যে রাষ্ট্র সরকার বিভিন্ন রকম হতে পারে। রাষ্ট্রের সামাজিক ও রাজনৈতিক চাহিদার বিভিন্নতার কারণে বিশ্বের বিভিন্ন রাষ্ট্র বিভিন্ন ধরনের সরকার ব্যবস্থা গড়ে উঠেছে। সরকার ব্যবস্থা কিন্তু গড়ে উঠেছে, অর্থাৎ এখানে বিশ্বের বিভিন্ন ধরনের রাষ্ট্র আছে, সেই রাষ্ট্রের যেমন চাহিদা যেমন লাগে সেই বিষয় সবগুলো কথা বিবেচনা করে কিন্তু সেই রাষ্ট্র গড়ে ওঠে। অর্থাৎ বিশ্বের সকল দেশের সকল রাষ্ট্র, মানে সকল রাষ্ট্রই কিন্তু একভাবে কিন্তু পরিচালনা হয় না। এক একটা রাষ্ট্র সেই দেশের বা তখনকার বা সেখানকার চাহিদা অনুপাতে রাষ্ট্র পরিচালিত হয়। এখানে এই অধ্যায়, অর্থাৎ আমরা এখানে দেখো চতুর্থ অধ্যায় রাষ্ট্র ও সরকার ব্যবস্থা, এই অধ্যায় শেষ করার পরে আমরা কোন কোন বিষয় আমরা শিখতে পারবো বা জানতে পারবো সেই বিষয়গুলো একটু আমরা আলোচনা করি, তাই না? এখানে দেখো এই অধ্যায় শেষে অর্থাৎ এই পাঠ শেষে আমরা কি কি শিখতে পারবো। কোথায় বলছে বিভিন্ন ধরনের রাষ্ট্র সরকার ব্যবস্থা বর্ণনা করতে পারবো, অর্থাৎ বিভিন্ন ধরনের রাষ্ট্র এবং সেখানকার সমাজ ব্যবস্থা সম্পর্কে আমরা কি করতে পারবো, বর্ণনা করতে পারবো। তাহলে আমরা দেখো, আগে আমরা বলেছিলাম যে রাষ্ট্র কিন্তু সকল রাষ্ট্র ব্যবস্থা কিন্তু একরকম নয়। তাহলে বিভিন্ন দেশে বিভিন্ন রাষ্ট্রে কেমন ভাবে সরকার পরিচালিত হচ্ছে, রাষ্ট্র পরিচালনা হচ্ছে, সেটা কিন্তু আমরা বর্ণনা করতে পারবো। এবার বলছে বিভিন্ন বিভিন্ন সরকার ও রাষ্ট্র পরিচালনায় এখানে বিভিন্ন সরকার ও রাষ্ট্র ব্যবস্থায় নাগরিকের অবস্থান ও সরকারের সঙ্গে সম্পর্ক কেমন বা কি, এটা ব্যাখ্যা করতে পারবো। এবার দেখো যে গণতন্ত্র ও একনায়কতন্ত্র পার্থক্য করতে পারবো, অর্থাৎ গণতন্ত্র কি এবং একনায়কতন্ত্র কি এর পার্থক্যটা কিন্তু আমরা নির্ণয় করতে পারবো। এবার বলছে গণতান্ত্রিক আচরণ শিখবো ও তা প্রয়োগ করতে উদ্বুদ্ধ হবো, অর্থাৎ গণতান্ত্রিক যে আচরণ সেটা কি করবো আমরা শিখবো এবং কিভাবে তা প্রয়োগ করতে হয় সেই ব্যাপারগুলো কিন্তু আমরা কি করব, সেই ব্যাপারগুলো আমরা প্রয়োগ করতে উদ্বুদ্ধ হব। এবার বলছে দেখো রাষ্ট্র সরকার। তাহলে রাষ্ট্রটা কি আর সরকারটা কি? ইতিপূর্বে কিন্তু আমরা দেখেছি যে রাষ্ট্রটা এক ধরনের রাজনৈতিক প্রতিষ্ঠানটাকে বলা হয়েছে রাষ্ট্র, আর সরকারটা কি ওই রাষ্ট্র যিনি পরিচালনা করেন তাকে আমরা সরকার বলি, তাই না? অর্থাৎ রাষ্ট্রটা কি সরকারটাকে কি বলা হচ্ছে যে ওই রাষ্ট্রের মুখপাত্র, অর্থাৎ একটা সরকার তিনি রাষ্ট্রের মুখপাত্র হয়ে ওই রাষ্ট্রটাকে কি করবেন, পরিচালনা করবেন। যদি আমরা এবার বলি রাষ্ট্র সরকারটা কি, তাহলে কিন্তু আমরা কোথায় বলতে পারি রাষ্ট্র সরকার এমন একটা জিনিস যেটা একে অপর থেকে অবিচ্ছেদ্য সম্পর্ক, অর্থাৎ একটাকে বাদ দিয়ে অন্যটা কখনো কি করা যায় না, কল্পনা করা যায় না। অর্থাৎ একটাকে বাদ দিয়ে কল্পনা করা যায় না, তাই না? কারণ এখানে কিভাবে কি বলছে আমরা একটু খেয়াল করি। রাষ্ট্র সরকার এই দুটি অনেক সময় সমর্থক শব্দ হিসেবে ব্যবহার করা হয়, যেটা আমি আগেই বলেছি যে একটাকে বাদ দিয়ে অন্যটি কখনো কল্পনা করা যায় না। এবার দেখো যে কিন্তু এই দুটির মধ্যে মৌলিক পার্থক্য আছে। রাষ্ট্র একটি পূর্ণাঙ্গ স্থায়ী প্রতিষ্ঠান, অর্থাৎ রাষ্ট্রের কিন্তু কোনো চেঞ্জ নেই, অর্থাৎ একটা রাষ্ট্র গঠনের জন্য কিন্তু অনেকগুলো শর্ত থাকে, তার ভিতরে একটা সরকার, তাই না? তাহলে স্থায়ী একটা প্রতিষ্ঠান এবার বলছে এই সার্বভৌমত্ব বা সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। আর সরকার রাষ্ট্র গঠনের চারটি উপাদান
তথ্য এখানে যেমন বলছে যে ভূখণ্ড সরকার সার্বভৌমত্ব, অর্থাৎ এখানে বলছে যে জনসংখ্যা, অর্থাৎ একটা দেশে কি থাকবে, জনসংখ্যা থাকবে, নির্দিষ্ট ভূখণ্ড থাকবে, সার্বভৌমত্ব থাকবে আর সরকার থাকবে। একটা আরেকটাকে বাদ দিয়ে কিন্তু কখনো হতে পারে না, তাই না? এখানে বলছে দেখো যে এর মধ্যে একটি উপাদান মাত্র কি, অর্থাৎ এর মধ্যে যে চারটা তার মধ্যে কি রাষ্ট্র একটা উপাদান, যদি সরকারকে বলি সরকারও কিন্তু একটা উপাদান মাত্র। পৃথিবীর সব রাষ্ট্র একই উপাদান সমন্বয়ে গঠিত হলে রাষ্ট্র সরকার ব্যবস্থা এক ধরনের নয়, অর্থাৎ পৃথিবীর সকল রাষ্ট্রে কিন্তু ওই চারটা জিনিস থাকতে হয়, বাট সকল কাঠামো এবং রাষ্ট্র পরিচালনার ধরন কিন্তু একরকম নয়। তাহলে আমরা কি বলছে যে আবার সময় পরিবর্তনের সাথে সাথে যে কোনো রাষ্ট্র সরকারের স্বরূপ পরিবর্তিত হতে পারে। তাহলে রাষ্ট্রের ধরন, তাহলে রাষ্ট্রটার ধরনটা কেমন, কোথায় কিভাবে হবে সেটা কিন্তু আমরা একটু আলোচনা করব। তাহলে বই কিভাবে দিয়েছে আমরা একটু দেখে আসি। তাহলে প্রথমে বলছে রাষ্ট্রের ধরন, বিশ্বে বিভিন্ন ধরনের রাষ্ট্র ব্যবস্থা লক্ষ্য করা যায়। আমরা আগেই বলেছি যে বিশ্বের বিভিন্ন রাষ্ট্র ব্যবস্থা কিন্তু একরকম নয়, তাই না? তাহলে এখানে বলছে সকে কি করা রাষ্ট্রের বিভিন্ন ধরনটা আমরা লক্ষ্য করি। তাহলে প্রথমে বলছে দেখো রাষ্ট্র, তাহলে অর্থনীতির ভিত্তিতে রাষ্ট্র, ক্ষমতার ভিত্তিতে, উৎসের ভিত্তিতে। তাহলে এখানে আমরা দেখো রাষ্ট্রকে যদি আমরা ভাগ করি তাহলে কি বলা যায়, রাষ্ট্রটাকে আমরা ভাগ করছি। এখানে দেখো প্রথমে আমরা এক নম্বর কি বলছে, অর্থনীতির ভিত্তিতে। এক নম্বরে অর্থনীতির এখানে অর্থনীতির ভিত্তিতে। দুই নম্বর বলছে যে ক্ষমতার উৎসের ভিত্তিতে, ক্ষমতার উৎসের ভিত্তিতে। আর তিন নম্বরটা কি বলছে আমরা দেখি, তিন নম্বর বলছে ক্ষমতা বন্টনের নীতির ভিত্তিতে। ক্ষমতা বন্টনের নীতির ভিত্তিতে। তাহলে দেখো প্রথমে আমরা বলেছিলাম যে রাষ্ট্রটাকে প্রথমে তিনটা ভাগে ভাগ করা হচ্ছে। একটা বলা হচ্ছে অর্থনীতির ভিত্তিতে, একটা হচ্ছে ক্ষমতার ভিত্তিতে, ক্ষমতার উৎসের ভিত্তিতে, আর একটা হচ্ছে ক্ষমতার বন্টনের নীতির ভিত্তিতে। তাহলে আমরা কিন্তু তিনটা পেয়ে গেলাম, তাই না? তাহলে এই তিনটা কিন্তু আবার কিন্তু ভাগ করা আছে। প্রথমে দেখো অর্থনীতির ভিত্তিতে আমরা কি কি ভাগে ভাগ করছে, অর্থনীতির ভিত্তিতে দুটো ভাগে ভাগ করছে। এক হচ্ছে যে পুঁজিবাদী রাষ্ট্র, এক হচ্ছে পুঁজিবাদী রাষ্ট্র। পুঁজিবাদী রাষ্ট্র দুইটাকে আমরা কি বলছে, দুইটাকে বলছে যে সমাজতান্ত্রিক রাষ্ট্র, অর্থাৎ সমাজতান্ত্রিক রাষ্ট্র। তাই না? তাহলে এখানে দেখো যে অর্থনীতির যেটা ভাগ করেছে এটাকে আমরা দুটো ভাগে ভাগ করছে। একটা কি বলছে পুঁজিবাদী রাষ্ট্র, একটা হচ্ছে সমাজতান্ত্রিক রাষ্ট্র। এবার বলছে যে ক্ষমতার ভিত্তিতে, ক্ষমতার উৎসের ভিত্তিতে এটাকে আমরা দুটো ভাগে ভাগ করছে। একটা হচ্ছে এটাকেও দুটো ভাগে ভাগ করছে। একটা হচ্ছে কি গণতান্ত্রিক রাষ্ট্র, একটা হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র, আর আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে যে একনায়কতান্ত্রিক রাষ্ট্র। একনায়কতান্ত্রিক রাষ্ট্র, তাই না? এবার দেখো এই যে ক্ষমতা বন্টনের নীতির উপর ভিত্তি করে এটাকে কিন্তু দুটো ভাগে ভাগ করছে। দেখো তাহলে একটা ওখানে কি বলছে যে এক কেন্দ্রিক রাষ্ট্র, একটা হচ্ছে এক কেন্দ্রিক রাষ্ট্র, আর আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রীয় রাষ্ট্র, অর্থাৎ যুক্তরাষ্ট্রীয় রাষ্ট্র, তাই না? তাহলে এখানে দেখো প্রত্যেকটাকে আমরা কি বলছি যে প্রত্যেকটাকে, অর্থাৎ এখানে রাষ্ট্রটাকে আমরা প্রথমত তিনটা ভাগে ভেঙে নিলাম। একটা হচ্ছে অর্থনীতির ভিত্তিতে, একটা ক্ষমতার উৎসের ভিত্তিতে, একটা হচ্ছে ক্ষমতা বন্টনের নীতির ভিত্তিতে। অর্থাৎ এখানে অর্থনীতির ভিত্তিটাকে দুটো ভাগে ভাগ করছে। আবার দেখো একটা হচ্ছে পুঁজিবাদী রাষ্ট্র আর একটা হচ্ছে সমাজতান্ত্রিক রাষ্ট্র। অন্যদিকে দেখো ক্ষমতার উৎসের ভিত্তিতে দুটো ভাগে ভাগ করছে, একটা হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র আর একটা হচ্ছে একনায়কতান্ত্রিক রাষ্ট্র। অপরদিকে দেখো ক্ষমতার বন্টনের নীতির ভিত্তিতে দুটো ভাগে ভাগ করছে, একটা হচ্ছে এক কেন্দ্রিক রাষ্ট্র, একটা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় রাষ্ট্র। তাহলে এগুলো বাদেও কিন্তু আমাদের কিন্তু এগুলো বাদেও রাষ্ট্রটাকে কিন্তু আবার কোনো ভাগেও কিন্তু আমার ভাগ করছে। যদি আমরা এদিকে যাই তাহলে এখানে দেখা গেল
যে এখানে দেখো দুটো ভাগে ভাগ করছে, একটা হচ্ছে উত্তরাধিকার সূত্রে রাষ্ট্রের ভিত্তিতে, উত্তরাধিকার সূত্রের ভিত্তিতে, অর্থাৎ উত্তরাধিকার সূত্রের ভিত্তিতে, ভিত্তিতে আর সূত্র ভিত্তিতে। আর এদিকে দেখো আমরা আরেকটা ভাগ করা যায়, সেটা হচ্ছে কি উদ্দেশ্য ভিত্তিতে, উদ্দেশ্যের ভিত্তিতে, উদ্দেশ্যের ভিত্তিতে, উদ্দেশ্যের ভিত্তিতে। তাহলে দেখো উদ্দেশ্যের ভিত্তিতে, তাহলে উদ্দেশ্যের ভিত্তিতে আমাদের কি হতে পারে, আগে দিচ্ছি সেটা হচ্ছে জনকল্যাণমূলক রাষ্ট্র, তাই না? এটাকে যদি আমরা বলি তাহলে কি কল্যাণমূলক রাষ্ট্র, জনকল্যাণমূলক রাষ্ট্র। আর সূত্র অধিকার ভিত্তির ভিতরে আবার দুটো ভাগে ভাগ করছে, একটা হচ্ছে কি, একটা হচ্ছে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র, নিয়মতান্ত্রিক রাজতন্ত্র, আর দুটো হচ্ছে কি যে নিরঙ্কুশ রাজতন্ত্র। তাই না? তাহলে আমরা যে প্রথমে আমরা বলছি রাষ্ট্রটাকে দেখো আমরা কত ভাগে ভাঙা যাচ্ছে। প্রথমে আমরা বলছি রাষ্ট্রটাকে তিনটা ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে অর্থনীতির ভিত্তিতে, একটা ক্ষমতার ভিত্তিতে, একটা হচ্ছে ক্ষমতা বন্টন নীতির ভিত্তিতে। তাহলে প্রথমে আবার অর্থনীতির ভিত্তিতে দুটো ভাগে ভাগ করলো, একটা পুঁজিবাদী রাষ্ট্র, একটা হচ্ছে কি সমাজতান্ত্রিক রাষ্ট্র। এই যে ক্ষমতার ভিত্তিতে দুটো ভাগে ভাগ করছে, একটা হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র আর একটা হচ্ছে কি একনায়কতান্ত্রিক রাষ্ট্র। আবার ক্ষমতার ভিত্তিতে, ক্ষমতা বন্টনের ভিত্তিটাকেও আমরা দুটো ভাগে ভাগ করছি, একটা হচ্ছে কি একাধিক রাষ্ট্র, একটা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় রাষ্ট্র, তাই না? তাহলে এছাড়াও কিন্তু আমাদের এই রাষ্ট্র তিনটা বাদও কিন্তু ওটাকে কিন্তু আবার দুটো ভাগে ভাগ করা হচ্ছে। এটা বাদও কিন্তু আবার দেখো যে আবার অর্থাৎ উত্তরাধিকার সূত্রের ভিত্তিতে কিন্তু রাষ্ট্র গঠন করা যায়। দেখো নিয়মতান্ত্রিক রাষ্ট্র, একটা হচ্ছে নিয়ন্ত্রণ রাষ্ট্র, আর এটাকে যদি আমরা এখান থেকে ভাগ করি এটা হচ্ছে উদ্দেশ্য ভিত্তিতে, একটা জনকল্যাণমূলক রাষ্ট্র, তাই না? তাহলে এগুলো কি রাষ্ট্রের কি বলো, অর্থাৎ রাষ্ট্রের বিভিন্ন রূপ, অর্থাৎ রাষ্ট্রটা কোন রূপে হতে পারে এইটা সব, এটা হচ্ছে আমরা বোঝানোর চেষ্টা করলাম। এবার বলছে অর্থনৈতিক ভিত্তিতে রাষ্ট্র। তাহলে প্রথমে দেখো অর্থনৈতিক ভিত্তিতে রাষ্ট্র আমরা এখন আলোচনা করব, এবং অর্থনৈতিক ভিত্তিতে রাষ্ট্রটা বইয়ে কিভাবে দেওয়া হচ্ছে আমরা একটু জানার চেষ্টা করব। প্রথমে বলছে সম্পত্তি বা অর্থনৈতিক অবস্থা, অর্থাৎ অর্থনৈতিক ব্যবস্থার উপর নিয়ন্ত্রণ থাকা না থাকার উপর ভিত্তি করে রাষ্ট্র দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে পুঁজিবাদী রাষ্ট্র, একটা হচ্ছে সমাজতান্ত্রিক রাষ্ট্র। তাহলে আমরা আগে বলেছিলাম যে দুইটা ভাগে, একটা হচ্ছে পুঁজিবাদী রাষ্ট্র, একটা হচ্ছে সমাজতান্ত্রিক রাষ্ট্র। তাহলে পুঁজিবাদী রাষ্ট্র, তাই না? তাহলে পুঁজিবাদী রাষ্ট্রটা কি আমরা একটু দেখার চেষ্টা করি। এখানে প্রথম হচ্ছে পুঁজিবাদী রাষ্ট্র বলতে সেই রাষ্ট্রকে বোঝায় যেখানে সম্পত্তির উপর নাগরিকের ব্যক্তি মালিকানা স্বীকার করা হয়, অর্থাৎ সম্পত্তির উপর রাষ্ট্রকে ব্যক্তির মালিকানা স্বীকার করা হয়। এর সরকার ব্যবস্থার উদ্দেশ্য উপাদান সমূহ ভূমি, শ্রম, মূলধন ব্যবস্থা, অর্থাৎ ব্যক্তিগত মালিকানা থাকে। অর্থাৎ আমাদের যে ব্যবস্থাটা সাধারণত যে সবকিছুর ব্যক্তির মালিকানাটা, এই মালিকানা থাকে, এরপর সরকারের কোনো নিয়ন্ত্রণ থাকে না। অর্থাৎ আমি আমার জায়গায় যা খুশি তাই করবো, সরকার কখনো কোনো নিয়ন্ত্রণ আমাকে করবে না, এটাকে সাধারণত বলা হয়। আর সমাজতান্ত্রিক রাষ্ট্রটা কি বলছে দেখো, যে সমাজতান্ত্রিক রাষ্ট্র বলতে সেই ধরনের রাষ্ট্রকে বোঝায় যা ব্যক্তি মালিকানা স্বীকার করে না, অর্থাৎ ওখানে ব্যক্তির যে মালিক সম্পদের সেটা কিন্তু স্বীকার করা হবে না। এতে উৎপাদনের উপকরণ সময় রাষ্ট্রীয় মালিকানা থাকে, অর্থাৎ সব কিছু রাষ্ট্র ভোগ দখল করবে, রাষ্ট্র নিয়ন্ত্রণ করবে, রাষ্ট্র আমাকে কখনো ব্যক্তিগত মালিকানা হিসাবে স্বীকৃতি দেবে না। এখানে বলছে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের উপাদান ও বন্টনের ব্যবস্থা পরিচালিত হয়, এটি পুঁজিবাদী রাষ্ট্রের বিপরীত। অর্থাৎ এখানে সমস্ত ব্যক্তি স্বাতন্ত্র্যকে স্বীকার করে না, এই রাষ্ট্রের একটি মাত্র দল, অর্থাৎ গণমাধ্যমটা রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে থাকে, অর্থাৎ বিভিন্ন মত প্রচারের সুযোগও থাকে না, যেমন চীন বা কিংবা অন্য দেশ হতে পারে। তার মানে আমরা এক কথায় তোমাদের বলতে পারি সেটা হচ্ছে পুঁজিবাদী রাষ্ট্র বলতে সাধারণত এখানে বোঝায় ব্যক্তি থাকে সকল সম্পদের মালিক, সেখানে রাষ্ট্র ব্যক্তি তার সম্পদে কি করবে, রাষ্ট্র কিন্তু কখনো কি করবে না, সেখানে কোনো হস্তক্ষেপ করবে না। রাষ্ট্র হস্তক্ষেপ করে ব্যক্তি তার মালিক, অর্থাৎ ব্যক্তি ওই সম্পদের মালিক, সে নিজের মতো করে যা খুশি করতে পারবে। আর সমাজতান্ত্রিক রাষ্ট্রতে কি বলছে যে ব্যক্তি কখনো কোনো সম্পদের মালিক হতে পারবে না, সরকার তাকে যেভাবে আরোপ করবে, অর্থাৎ সকল সম্পদ সরকার বন্টন করবে, সরকার তাকে যা বলবে, যখন বলবে, যা বলবে, যেভাবে বলবে সেটা সে করতে বাধ্য থাকবে। তাহলে আমরা দুটাকে কিছুটা বুঝতে পারলাম, তাই না? তো এবার বলছে
যে ক্ষমতার উৎসের ভিত্তিতে রাষ্ট্র, অর্থাৎ আমরা আগেই বলেছি যে ক্ষমতার উৎসের ভিত্তিতে রাষ্ট্রকে দুটো ভাগে ভাগ করছে, একটা গণতান্ত্রিক রাষ্ট্র, এক নাগরিকতান্ত্রিক রাষ্ট্র। তাহলে গণতান্ত্রিক রাষ্ট্রটা আর এক নাগরিকতান্ত্রিক রাষ্ট্র, আমরা পরবর্তী ক্লাসে গণতান্ত্রিক রাষ্ট্র এবং এক নাগরিকতান্ত্রিক রাষ্ট্র সহ আমরা ক্ষমতার বন্টন নীতি কেন্দ্রিক এক কেন্দ্রিক বা যুক্তরাষ্ট্রের সরকার সম্পর্কে আলোচনা করব। তো ঠিক আছে, আজকে ক্লাস আমাদের এই পর্যন্ত থাকবে। ভালো থাকো সবাই, ধন্যবাদ সবাইকে।